গৃহিণী মানেই কিন্তু তাকে সব কিছু একা হাতে সামলে নিতে হবে, আর একদম সাহসের সাথে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম একদম মেঘলা ওয়েদার ছিল, আর রান্নাঘরে আসতে না আসতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টি মানেই বুঝতে পারছো, বেশ অনেক দিন ধরেই তো শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর কি জলগুলা কিন্তু জমাট বেঁধে আছে। আর এখনকার বৃষ্টিতে হয়ে গেল উঠোনে জল। এদিকে না আজকে সকালে বানাবো সয়াবিনের তরকারি, আর এটা ছিল খোলা সয়াবিন। খোলা সয়াবিনে কিন্তু একটু রসুন না দিলে না খেতে ভালো লাগে না। আসলে কি বলো তো, প্যাকেটের সয়াবিন আর খোলা সয়াবিনের মধ্যে আমার বেশ অনেকটা তফাৎ মনে হয়। খোলা সয়াবিনে কেমন যেন একটা বাজে গন্ধ লাগে, তবে সেটা প্যাকেটের সয়াবিনে আমার মনে হয় না। এই জন্য না একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। আর এদিকে দেখছি বৃষ্টি কিন্তু অনবরত হয়েই চলেছে, আর বৃষ্টির জন্য কিন্তু উঠোনে অনেক জল হয়ে যাবে দেখতে দেখতেই। আজকে সকালে যেহেতু লাল চা বানাচ্ছিলাম, লাল চায়ে কিন্তু অল্প করে লবণ দিয়ে নিলাম। চায়ে না একটু লবণ না দিলে যেন টেস্টটা ভালো লাগে না। সয়াবিনটা কিন্তু আমি গরম জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন ভালো মতো জল দিয়ে ধুয়ে নিব। সয়াবিনকে যত হাত দিয়ে চিপা যায় দেখবে তত ফেনা বেরোবে। এই ফেনাগুলো কিন্তু একদম ময়লা, এগুলো ভালো মতো ধুয়ে তারপরে রান্নাটা করতে হবে। বৃষ্টির দিন মানেই কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায়। শুধু আমাদের বললে ভুল হবে, আশেপাশে যত বাড়ি আছে, মানে ড্রেনেজ সাইডে যেই বাড়িগুলো আর কি আছে, তাদের সবারই কিন্তু ভীষণ কষ্ট হয়ে থাকে। তবে যারা উঁচু করে বাড়ি করে নিয়েছে বা চারিদিকে ঢালাই করে নিয়েছে, তাদের কিন্তু কোনো অসুবিধে হয় না। অসুবিধে হয় আমাদের মতন মানুষদের। আমরা যারা মধ্যবিত্ত সংসারের মানুষ, সব দিকটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারি না এখনও পর্যন্ত, সেই জন্য আমাদের ভীষণ কষ্ট হয়। এক তো রাস্তা থেকে ঢালু, সেই জন্য সব জল আমাদের বাড়ির দিকে আসে। আমাদের বাড়িটা যেহেতু রাস্তার একদম শেষে, সেই জন্য। আর ড্রেনের পেছনে যে জলগুলো হয় সেগুলোও আসে, সব মিলিয়ে উঠোন শুদ্ধ জল। আর এইদিকে যখন ভাবলাম রসুনটা বাটা করব, তখন রসুনে না কোনো জল দিইনি, জল ছাড়াই এমনি একটু থেতো করে নিয়েছিলাম। আর বাটার মধ্যে হলো ওই ধনে আর তেজপাতা বাটা, দুটো কিন্তু ভালো মতো শুকনো খোলায় ভাজা করে নিয়েছি। এখন বাটা করে নিব। এই অল্প অল্প মশলা দিলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে। খালি লবণ হলুদ দিয়ে রান্না করলে কিন্তু কোনো তরকারি কখনোই ভালো লাগে না। এদিকে দেখো, যখন মশলা বাটছিলাম একটা তেজপাতা না নিচে পড়ে গেল। যেহেতু জায়গাটা কম মশলা বাটার জন্য, আর শিলটাও একদম ভাঙা, এই জন্য না বেশি একটা মশলা একসাথে বাটা যায় না, ওই এদিক ওদিক হয়ে কোনো না কোনোভাবে পড়েই যায়। সয়াবিনটা ভালো মতো ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি ভাজা করে নিয়েছি। সয়াবিন কাঁচা রান্না করলেও কিন্তু ভালোই লাগে। কাঁচা বলতে ওই জল দিয়ে ভাপিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে একদম মাংসের মতন কষিয়ে রান্না করলে। তবে তার ক্ষেত্রে কিন্তু মশলাপাতিগুলো একটু বেশি প্রয়োজন, নাহলে খেতে বেশি একটা ভালো লাগে না। এদিকে দেখো, আমি কিন্তু পেঁয়াজ রসুন আর যে মশলাটা বাটা করেছিলাম সেসব দিয়ে দিয়েছি। অল্প করে লবণ আর হলুদটা দিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা। কাঁচা লঙ্কাটা না বাটা করি না, আসলে শিলে একদম ধার নেই তো, বাটা করলে কেমন একটা খাঁচড়া খাঁচড়া হয়ে থাকে, মানে অর্ধেক অর্ধেক হয়ে থাকে, সেই জন্য। এরপরে দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটা যতক্ষণে ভাজা হচ্ছে, আমি যে প্রেসারে আলু সিদ্ধ করেছিলাম সেটা ছুলে নেব। আলুটা দিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে গেলে আমি বেশ অনেকটা তরকারি নামিয়ে রাখবো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ঘুরতে বাজে প্রায় 8টার মতন, আর তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর দুজনের কিন্তু কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করতে হবে, আর জল দিলে কিন্তু তরকারি উতলাতে অনেকটাই সময় লাগবে। এই জন্য একটু শুকনো তরকারি নামিয়ে রাখলাম। গরম ভাতের সাথে কিন্তু এরকম শুকনো তরকারি খেতে বেশ ভালোই লাগে। তো চলো, এদিকে কিন্তু চা যে বানিয়েছিলাম সেটা গিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসছিলাম। আর বৃষ্টি হচ্ছিলো দেখে বারবার যেতেও মন চাইছিল না, তবে কি করব, হাতে একদম সময় নেই। তাড়াহুড়ো করে সবার ঘরে গিয়ে চাটা দিয়ে এলাম। আর আজকে না একটু কলমি শাক বানাবো। কলমি শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যখন শাক কাটছিলাম তখন শাশুড়ি মাসি বলে উনি শাকটা কেটে দেবেন, তো ওনাকে শাকটা দিয়ে দিলাম। আর আমি বসিয়ে দিলাম চাটা গরম করার জন্য। অনেকক্ষণ আগে চাটা বানিয়েছিলাম তো, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আর আসলে সবাই তো এক সময় চা খায় না, আলাদা আলাদা সময় চা খায়,
এই জন্য চাটা আমাকে বারবার করে কিন্তু গরম করতে হয়। আর আমার যে কোনো সবজি কাটতে কিন্তু বেশ অনেকটা সময়ের দরকার হয়। যেহেতু আমি আগে চাকু দিয়ে সবজি কাটতাম না, মানে বাপের বাড়ির কথা বলছি, আমি তো বেশিরভাগ ক্ষেত্রে বটি দিয়ে সবজি কাটতাম। তো এখন চাকু দিয়ে কাটি, তো মানে অভ্যাস হয়েছে, তবু অনেকটা সময়ের প্রয়োজন। তবে শাশুড়িমা সেই ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি করে সবজিটা কেটে দেয়। এদিকে সবজিটা কাটার পর আমি কিন্তু সরকারি কুয়োর জল দিয়ে শাকটা ধুয়েছি। আমাদের কুয়োর জল যে খারাপ হয়ে গেছে, এই জল দিয়ে কোনোভাবে শাক ধোয়া যাবে না। শাকটা ধুয়ে আমি অল্প একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা বসিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়েছিলাম। এত ছোট ঢাকনা দেওয়ার কারণ হলো শাকটা কিন্তু পুরোপুরিভাবে কমে যাবে সেটা তো জানতামই। শাক যতই কাটো না কেন শেষে কিন্তু সেই অল্প একটুই হয়। তো শাকটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে নিজে চলে এলাম ঘরে। ওই সকালে একটু চা খাবো সেই জন্য। সকালের চা খাওয়াটা এখন কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আগে তো তেমন একটা চা খেতাম না, তবে এখন চা না খেলে কেমন জানি ভালোই লাগে না। তো চলো, চা খাওয়ার পরে দেখছি বাইরে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, আর উঠোনে যে জলটা হয়েছিল সেটাও কিন্তু কমে গিয়েছে। যেহেতু ড্রেনটা একদম পেছনে, বৃষ্টিতে যেমন তাড়াতাড়ি করে জল হয়, বৃষ্টি কমে গেলে কিন্তু ঠিক ততটাই জলটা কমে যায়। তো জলটা কমে যাওয়ার পরে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই। যদি সারাদিনে আবার বন্যা হয়, আবার জল হয়, বাসন ধুতে কিন্তু অনেক অসুবিধে হয়ে যাবে। ওই বৃষ্টি মাথায় নিয়ে মাথায় একটা গামছা দিয়ে নিয়েছি। যতগুলো বাসন হয়েছিল সব বাসনগুলো বের করে নিলাম। এখন বাসনগুলো ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটু রক্ষে। যখন আমি ছোট ছিলাম আমার মাকে দেখতাম, যতই বৃষ্টি হোক জল হোক উঠোনে যাই হোক না কেন, মাকে দেখতাম রান্না করতে। তখন ভাবতাম এত যে কষ্ট কেন করে, না করলেও তো চলে, খালি খালি আমার মা যেন কষ্ট করে। তবে এখন মনে হয় কেন কষ্ট করে, আসলে সংসার তো, সংসারের কাজ তো করতেই হবে। আগে বুঝতাম না, তবে ধীরে ধীরে এখন আমি সব কিছুই বুঝতে পারি। বাসনগুলো কিন্তু আমার সব ধোয়া হয়ে গেছে, এখন গিয়ে শুধু ঘরে রেখে দিলে ব্যাস রান্নাঘরের কাজগুলো আমার সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তো আমার নিজের ঘরটা বাকি গোছানো। বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়ে চললাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। আজকে না তেমন একটা ডাস্টিংয়ের কাজগুলো করতে মন চাইছিল না, আজকে একদম বৃষ্টি ভেজা দিন, সেই জন্য। ঘরটা ঝাড়ু দেওয়ার পর ঘরটা শুধু মুছে নেব ব্যাস। আর তারপর না, আমি যে গিয়েছিলাম বাবার বাড়িতে, আসার পর কিন্তু অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে। চোখের নিচে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ধুবো, তবে ধোয়া হচ্ছিল না। আজকে কোনো কিছু না ভেবে আমি ঘরটা মোছার পর সোজা চলে গিয়েছিলাম কাপড়গুলো ভিজাতে। আর সবগুলো কাপড় না আমি ধুয়েও দিয়েছিলাম। আমার আগের ভিডিওতে SM সিম্পল হাউসওয়াইফ থেকে বলেছো জামা কাপড়গুলো অনেক সুন্দর করে ভাঁজ করলে, অনেক বাসনগুলো মাজলে। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য। নাফিসা বলেছো খুব ভালো লাগছে ভিডিওটা আপু, আর তুমি অনেক সুন্দর একজন মানুষ। ধন্যবাদ নাফিসা, তুমিও তো ভীষণ ভালো একজন মনের মানুষ, তার জন্যই তো এত ভালো ভালো কমেন্ট করতে পারো। যে ভালো মনের মানুষ হয় সেই কিন্তু অন্য মানুষকে ভালো বলতে পারে, নয়তো কখনোই বলতে পারবে না। সোমা বর্মন দিদিভাই বলেছো গুড মর্নিং। গুড মর্নিং দিদিভাই। কুকিং ভিলেজ থেকে বলেছো খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ দিদিভাই। রাজশ্রী দিদিভাই বলেছো খুব ভালো লাগলো, বিছানার সেটটা খুব সুন্দর, ধন্যবাদ দিদিভাই। রিয়াজ সোনা দিদিভাই বলেছো খুব সুন্দর লাগলো, ধন্যবাদ দিদিভাই। সোমা বর্মন দিদিভাই বলেছো তুমি বলে দাও, ওটার দাম না মাত্র 10 টাকা নিয়েছিল জানো, ওই কানেরটার দাম। তো চলো, এদিকে কিন্তু তোমাদের সবগুলো কমেন্ট আমি পড়ে নিয়েছি। আর ওই যে বললাম বিছানার চাদর আরও অনেক কিছু ছিল, আজকে সেগুলো ধুয়ে নিয়েছি। জানি না শুকোবে কি না, বাইরে তো এখনও ঘুরি ঘুরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে, তবে কাপড়গুলো সব ধুয়ে দিলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না, আমি কিন্তু আবার আসবো নতুন ভিডিওতে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।